বিসমিল্লাহির রহমানির রহিম। ধামরাই সরকারি কলেজ ধামরাই ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের তৃতীয় পত্র থেকে দিল্লি সালতানাতের পতনের কারণসমূহ। আলোচনার পূর্বেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এবং জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1192 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজকে পরাজিত করে মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি ভারতে মুসলিম শাসনের সূচনা করেছিলেন। সেই 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত দিল্লি সালতানাতের পতন ঘটে 1526 খ্রিস্টাব্দে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের হাতে। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে দিল্লি সালতানাতের সর্বশেষ শাসক লোদি বংশের ইব্রাহিম লোদি পরাজিত হলে দিল্লি সালতানাতের পতন ঘটে এবং তদস্থলে মুঘল শাসনের সূত্রপাত হয়। আমরা এখন আলোচনা করব দিল্লি সালতানাতের পতনের কারণসমূহ নিয়ে। এক নম্বর, ঐতিহাসিক কারণ। ইতিহাসের মধ্যে ঐতিহাসিক ইবনে খালদুনের ঐতিহাসিক অভিযান একটি রাজবংশ মাত্র 100 বছর পর্যন্ত কর্মশক্তি শৌর্যবীর্য বজায় রাখতে পারে। অর্থাৎ যে কোনো রাজবংশ দীর্ঘকাল শাসন করে তাহলে ওই রাজবংশ স্বাভাবিকভাবেই শৌর্যবীর্য কমে যায়। তেমনি 1206 সালে দিল্লি সালতানাতের গোড়াপত্তন ঘটলে 1526 সালে লোদি শাসক ইব্রাহিম লোদি পানিপথের যুদ্ধের সাথে পরাজয়ের মাধ্যমে দিল্লি সালতানাতের শৌর্যবীর্য একমাত্র শেষ মাত্রায় পৌঁছায়, অর্থাৎ দিল্লি সালতানাতের পতন ঘটে। 2 নম্বর, দুর্বল উত্তরাধিকারী। দিল্লি সালতানাতের পতনের অন্যতম কারণ হচ্ছে দুর্বল উত্তরাধিকারী। দিল্লি সালতানাতের একেবারে শেষ পর্যায়ে এসে সর্বশেষ শাসক ইব্রাহিম লোদি পর্যন্ত তাদের যোগ্যতার অভাব ছিল। আর এই যোগ্যতার অভাবের কারণে তিনি যে নীতি গ্রহণ করেন তার দুর্বল উত্তরাধিকার তার জন্য বাস্তবায়ন করতে পারেননি। ফলে তার এই দুর্বলতার কারণে পানিপথের যুদ্ধে বাবরের কাছে পরাজয়ের মধ্যে তাদের পতন অনিবার্য হয়। 3 নম্বর, উত্তরাধিকারী নীতির অভাব। সুলতানি আমলে শাসকদের সুনির্দিষ্ট নীতি ছিল না যে পরবর্তী শাসক কে হবে। তাদের মধ্যে কেউ ছিলেন সুলতানদের কৃতদাস, কেউ ছিলেন শ্বশুর, আবার কেউ ছিলেন পুত্র। তাই কোনো সুলতানের মৃত্যু হলে উত্তরাধিকার নিয়ে দলাদলি এবং রক্তারক্তি শুরু হয়ে যেত। ফলে নতুন রাজবংশের উত্থান হতো, নতুবা রাজকীয় বংশের বাহিরের কেউ জোর জবরদস্তি করে ক্ষমতায় আসত। তাই তাদের মাঝে কোন সুনির্দিষ্ট নীতির অভাব থাকায় সর্বশেষ লোদি বংশের সময় দিল্লি সালতানাতের পতন ঘটে। শাসকদের দুর্বলতা। শাসকদের দুর্বলতার কারণে দিল্লি সালতানাতের পতন ত্বরান্বিত হয়। লোদি শাসকদের মাঝে সুলতান বাহাদুর লোদি যদিও লোদি বংশের সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, কিন্তু তার ভিত্তি সুদৃঢ় করে যেতে পারেননি। পরবর্তীতে সর্বশেষ ইব্রাহিম লোদি তার অদক্ষতার কারণে, তার গৃহীত পদক্ষেপের কারণে
রাজ্যসভার সদস্যদের মাঝে যে তীব্র অসন্তোষ দেখা দেয়, যা বহিঃশত্রুর আক্রমণে দুর্বল করে তোলে সরকারকে। আর এই দুর্বলতার কারণে লোদি সালতানাতের পতন ঘটে। সাম্রাজ্যের বিশালতা। শাম বংশের মাধ্যমে দিল্লিতে মুসলিম সালতানাত আরম্ভ হয় স্বল্প পরিসরে। ক্রমেই শাসকদের দক্ষতার কারণে সাম্রাজ্যের বিশালতা বাড়তে থাকে। বিশেষ করে সুলতান আলাউদ্দিন খুলজির সময়ে দিল্লি সালতানাত সমগ্র ভারতবর্ষের উপরে তাদের প্রভুত্ব বিস্তার করতে সক্ষম হয়েছিল। কিন্তু সুলতান আলাউদ্দিন এবং গিয়াসউদ্দিন বলবানের পরবর্তী দুর্বল শাসকদের সময় এই বিশাল সাম্রাজ্যের উপরে কেন্দ্রীয় শাসন বলবৎ করা কঠিন হয়ে পড়ে। তাছাড়া তৎকালীন যোগাযোগ ব্যবস্থার অসুবিধা ছিল এবং গুপ্তচর বৃত্তিও ততটা সুসংগঠিত ছিল না। সৈয়দ বংশের শাসকদের দুর্বলতা, সর্বশেষ লোদি শাসকদের দুর্বলতার কারণে কেন্দ্রীয় শাসন থেকে সাম্রাজ্যের কেন্দ্রের থেকে দূরবর্তী অঞ্চলসমূহ স্বাধীন হয়ে পড়ে। সুষ্ঠু শাসন নীতির অভাব। দিল্লি সালতানাত তথা দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ ও লোদি বংশ ইত্যাদি বংশ শাসন করে যায়। এসব বংশের শাসকদের সাম্রাজ্যের শাসনের ক্ষেত্রে তেমন সুষ্ঠু শাসন নীতি ছিল না। স্থায়ী ও সুশৃঙ্খল শাসন নীতির অভাবে সুলতানি সাম্রাজ্যের ভিত্তিমূল দুর্বল হয়ে পড়ে। কারণ দিল্লি সালতানাত শাসনের জন্য সুষ্ঠু শাসন নীতি অনেকখানি প্রয়োজন ছিল। রাজ্য শাসকরা, সুলতানরা যে যার খুশি মতো রাজ্য শাসন করত। তাই তাদের মাঝে সুষ্ঠু নীতির কারণে দুর্বল শাসকদের আমলে সাম্রাজ্যের ঐক্য বিনষ্ট হয়। 7 নম্বরে সুলতানদের বিলাসিতা। সুলতানি শাসকদের মাঝে অনেক শাসক অনেক আরামপ্রিয় বিলাসিতায় মগ্ন থাকতেন। তারা সাম্রাজ্যের শাসনের দিকে মনোযোগ না দিয়ে বিলাসী জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়েন। লোদি সুলতান ইব্রাহিম লোদি অনেকটা আরামপ্রিয় শাসক ছিলেন, ফলে বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়নি। কেন্দ্রীয় শাসনের দুর্বলতা। লোদি সুলতান সিকান্দার লোদি রাজ্য ক্ষমতায় আরোহণ করে সাম্রাজ্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করেন। যদিও এগুলোকে কেন্দ্রীয় প্রদেশ থেকে শাসন করা অনেকখানি কঠিন হয়ে পড়ে। অপরদিকে কেন্দ্রীয় শাসনের যখন দুর্বলতা প্রকাশ পায়, তখন ধীরে ধীরে আঞ্চলিক রাজ্যসমূহ কেন্দ্রের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে যায়। হিন্দু রাজন্যবর্গের বিরোধিতা। তৎকালীন ভারতীয় উপমহাদেশ ছিল হিন্দুদের আধিপত্য। সেই হিন্দুদের আধিপত্যের মাঝে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা পায়। যদিও হিন্দুদের ধর্ম পালনে কোনো বাধা থাকত না, কিন্তু তারপরেও তারা মুসলমানদের সবসময় বিরোধিতা করত। কারণ এই মুসলমানরা তো ইন্ডিয়ান লোক ছিল না, ভারতীয় ছিল না, তারা বহিরাগত ছিল। বাহির থেকে এসে এদেশে শাসন কার্য পরিচালনা করত। স্বাভাবিকভাবেই দেশীয় জনসাধারণ সেটা মেনে নিতে পারেননি। তাদের বিরোধিতার কারণে রাজ্যে প্রায় বিদ্রোহ দেখা দিত। এসব ছোট ছোট বিদ্রোহ পরবর্তী সময়ে দিল্লি সালতানাতের পতনের কারণ হয়ে যায়। অর্থনৈতিক দুরবস্থা। অর্থনৈতিক অবনতি দিল্লি সালতানাতের পতনের জন্য অন্যতম দায়ী। জনসাধারণের উপর করের বোঝা চাপিয়ে দেওয়া হয়। অপরদিকে এসব করের অর্থ শাসক ও সুলতান তাদের বিলাসিতার কাজে ব্যবহার করে। জনসাধারণের
করভারে নিঃস্ব হয়ে পড়ে। প্রায় এক যুগ ব্যাপী দুর্ভিক্ষের ফলে তাদের অবস্থা চরমে পৌঁছে গিয়েছিল। বিশেষ করে আমরা জানি মোহাম্মদ বিন তুগলক তিনি যুগের অগ্রবর্তী কিছু পরিকল্পনা করেছিল। সেই পরিকল্পনাগুলি বাস্তবে ব্যর্থতার পর্যবেসিত হয়, কিন্তু রাজকোষ শূন্য হয়ে পড়ে। আর অর্থনৈতিক ভিত্তি দুর্বল হওয়ার কারণে দিল্লি সালতানাতের পতন ত্বরান্বিত হয়। শাসকদের চারিত্রিক দুর্বলতা দিল্লি সালতানাতের পতনের জন্য অনেকাংশে দায়ী। দিল্লি শাসকদের মাঝে অনেকেরই চারিত্রিক অধপতন ঘটে। সুলতান নাসিরউদ্দিন বলবান, শাসক গিয়াসউদ্দিন বলবান, আলাউদ্দিন খলজি, সৈয়দ বংশের শাসকরা, লোদি বংশের ইব্রাহিম লোদি ইত্যাদি শাসকের চারিত্রিক অধপতনের জন্য দিল্লি সালতানাতের পতন ঘটে। মঙ্গল শাসকদের আক্রমণ। দিল্লিতে যখন সালতানাত প্রতিষ্ঠিত হয় তখন পৃথিবী বিখ্যাত ছিল মঙ্গল শাসন। মঙ্গোলিয়া তথা চীন কেন্দ্রিক তারা পৃথিবী বিভিন্ন দেশে আক্রমণ চালাত। তাদের আক্রমণের ভয়ে পার্শ্ববর্তী সাম্রাজ্যগুলো সব সময় ভয়ের মাঝে থাকত। প্রতি বছর সেই মঙ্গলরা চেঙ্গিস খান, তৈমুরলং ভারতবর্ষে আক্রমণ চালাত। দিল্লি সালতানাত এসব বহিঃশত্রুর আক্রমণ মোকাবেলা করার জন্য অনেক অর্থ ও সৈন্য ব্যবহার করত, যে কারণে দেশের উন্নয়নের জন্য তারা প্রয়োজনীয় অর্থ ব্যয় করতে পারেনি, যার ফলে দেশের জনগণের মধ্যে এই শাসন ব্যবস্থা ধীরে ধীরে অপ্রিয় হয়ে ওঠে এবং তা তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। ইব্রাহিম লোদির ভুল নীতি। ইব্রাহিম লোদি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে কিছু নীতি গ্রহণ করেন। তার এসব দমন নীতি সময় উপযোগী ছিল না। এ সময় তিনি ভুল কাজ করতে গিয়ে স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হন। এ সম্পর্কে ঐতিহাসিক ত্রিপাঠী বলেন, The principle for which Ibrahim Lodi fought was sound, but occasion and the methods he chose were highly mistaken. ইব্রাহিম লোদির উদ্ধত ব্যবহার ও কঠোর ভুল নীতি আফগানদেরকে বিরক্ত করে তোলে। দৌলত খান লোদি ইব্রাহিম লোদির নীতির জন্য ইব্রাহিম লোদিকে সিংহাসনচ্যুত করার উদ্দেশ্যে কাবুলের আমির জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণ পাওয়ার পরে ভাগ্যান্বেষী জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারতীয় উপমহাদেশে মোগল সাম্রাজ্যের গোড়াপত্তন করার সুযোগ পেয়ে যায়। পাঞ্জাবের শাসকগণ সুলতান ইব্রাহিম লোদির উপর বিরক্ত বোধ করে বাবরকে অভিযান প্রেরণের জন্য আমন্ত্রণ জানালে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপতের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। ঐতিহাসিক ভি.ডি. মহাজন বলেন, He started well but failed afterwards. He was no match for Babur and no wonder he lost the game. উপসংহারে আমরা বলতে পারি যে প্রায় 300 বছর যাবৎ ভারতীয় উপমহাদেশে সুলতানি শাসন লোদি বংশের পতনের মাধ্যমে একেবারে নিঃশেষ হয়ে যায়। পানিপতের যুদ্ধে শুধু ইব্রাহিম লোদি পরাজিত হয়নি, বরং ভারতে সুলতানি শাসনের শাসকদের পতন ঘটে এবং মুঘল শাসনের উত্থান ঘটে। লোদি সুলতানদের প্রত্যেকটি দুর্বলতা ধীরে ধীরে সালতানাতকে পতনের দিকে ঠেলে দেয় এবং এভাবেই দিল্লি সালতানাতের ধ্বংসস্তূপের উপর জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কর্তৃক ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটে।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংক্ষেপে আমরা দিল্লি সালতানাতের পতনের কারণসমূহ আলোচনা করার চেষ্টা করলাম। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে বিষয়টি ভালো করে দেখবে, পড়বে এবং এ বিষয়ে তোমাদের সুন্দরভাবে জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই করোনা মহামারী প্রকট আকার ধারণ করার কারণে তোমরা বাহিরে খুব বেশি ঘোরাঘুরি করবে না প্রয়োজন ছাড়া। প্রয়োজনে বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং বাসায় ফিরে অবশ্যই কমপক্ষে 20 সেকেন্ড যাবত সাবান দিয়ে হাত ধুবে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতকে জীবাণুমুক্ত করবে। সবাইকে ধন্যবাদ।